তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা শুনতে পাচ্ছি। রেকর্ডিংটা এই জায়গা থেকে অন করলাম, দাদাকে ডাকলাম পাশের ঘর থেকে, দেখি বললো যখন চেষ্টা করি। হ্যাঁ বলো, এটা নিয়ে কি কথা বলবে বলো। এটা কেন দাদা এই একটা হলো ওই যে if and only if কন্ডিশন ছিল d of x y equal to 0 if and only if x equal to y হবে, ঠিক আছে? ওখানে if কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তার জন্য এটা সিউডো ম্যাট্রিক্স হবে, একটা কিন্তু এক্সাম্পল, ম্যাট্রিক্স হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যায়। হ্যাঁ এখানে mod x স্কয়ার মান y স্কয়ার ইকুয়াল টু 0 করলাম, দিয়ে x ইকুয়াল টু প্লাস মাইনাস y চলে আসছে ওখান থেকে। মানে যদি তুমি দাদা -2, 2 ধরো দাদা, ঠিক আছে? হ্যাঁ এটা 0 আসছে কিন্তু দুটো ইকুয়াল না। কিন্তু বাকি জিনিসগুলো সবই হয়ে যাবে। হ্যাঁ তাই জন্য সিউডোমেট্রিকটা হবে। তার মানে আমাদের কি করতে হবে, এটা পুরোটাই দেখাবো, পুরোটা দেখিয়ে বলে দেবো যে হ্যাঁ এবার যদি আমাদের শুধু দুখানা পার্টে দিয়েছি কোশ্চেনটা, যদি দেখো শুধু বলে যে মেট্রিক নয় এটা দেখাও, তাহলে কিন্তু আমাদের ওই 1 নম্বরই অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। -2 এক্সাম্পলটা দিয়ে দিলে হয়ে যাবে। ওইটা দিলেই শেষ হয়ে যাচ্ছে, আমাদের আর তখন কষ্ট করে সিমেট্রি আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখাতে হচ্ছে না। কিন্তু যখন সিউডো ম্যাট্রিক্স দেখানোর জন্য আমার 2 আর 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেটাও দেখাতে হবে। তাহলে কি এটাকে আমি করব না ছেড়ে দেবো? স্যার পারবো। বাকিরা করে নিয়েছি। হ্যাঁ স্যার করে নিয়েছি। করব। তাহলে আমি এখানে একটা হিন্ট দিয়ে রাখলাম, যে এখানে একটা হিন্ট দিয়ে রাখছি যে d অফ, যেটা অপরূপ বলছে 2, -2 সেটা 0 হয়ে যাচ্ছে, বাট আমাদের 2 তো নট ইকুয়াল টু -2, তাই না? এটা তো দেখি আরেকটা দেওয়ার চেষ্টা করি, এরকম আরেকটা দেওয়ার চেষ্টা করি। 3 - 3 এই অঙ্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর শোনো ভাই, কমপ্লিট যদি ধরো না করতে পারছো বা যদি মনে হয় যে লেখাটা একটু দেখিয়ে নেবে, তো আমাকে পাঠাবে, কোনো অসুবিধা নেই। তোমরা পাঠাচ্ছ না বা তোমরা প্রশ্ন করছো না মানে আমি কিন্তু বুঝবো বুঝে গেছো। আচ্ছা এক্সারসাইজ না স্যার আমি পেরেছি, ওই জন্যই আর পাঠাই। পেরেছি ও স্যার বলছি যে এটা তো এমনি জেনারেল কেসও লেখা যায় না, না আমাকে দেখাতেই হবে ইয়ে দিয়ে, মানে এক্সাম্পল দিয়ে দেখাতে হবে? জেনারেল কেসও তো লেখা যায় y নট ইকুয়ালস টু -y। যখন হচ্ছে না তখন ম্যাথমেটিক্সে দেখবে সবসময় তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা তুমি নিশ্চয়ই আগেও খেয়াল করেছো যে যখনই কোনো কাউন্টার এক্সাম্পল আমি দিতে গেছি বা কিছু হচ্ছে না, হচ্ছে মানে কিন্তু জেনারেল প্রুফ, আর হচ্ছে না তা সবসময়তেই একটা এক্সাম্পল আমরা ইনভাইট করব। তো এই যে এক্সাম্পল দিয়ে দিলাম যে এই জন্যই হচ্ছে, ঠিক আছে? আর সিউডোমেট্রিটা তো পেরে যাচ্ছ। আচ্ছা এক্সাম্পল 10, তো সেটা হচ্ছে এরকম যে let x equal to r and d from x cross x to r by d of xy equal to mod of sine of x minus y for all of xy belong to x। সেখানেও একই কোশ্চেন। প্রথমটাই বলবো যে show that x comma d is not a metric space
স্যার এটা কি লিখেছেন মডের ভেতরে? মডের ভেতরে সাইন অফ এক্স মাইনাস ওয়াই। সাইন অফ, আচ্ছা আচ্ছা। দাদা এটার এক্সাম্পল দেবো? একটু লিখে নি দাঁড়া, বানান ভুল হয়েছে। অবশ্যই দিবি। আচ্ছা, তা যা এক্সাম্পলটা দিবি মানে তোরা ওই মেট্রিক স্পেস নয় তার সমর্থনে দিবি তো? আমি এটা হিন্ট করে লিখি, বল। আচ্ছা দাদা, এটা পাই আর একটা মাইনাস পাই। একটা পাই একটা মাইনাস পাই, তা আমি এরকম দেব যে পাই নট ইকুয়াল টু মাইনাস পাই, is not equal to minus pi, বাট ডি অফ এক্স ওয়াইটা জিরো। d of pi comma minus pi, সেটা কি হবে? সেটা জিনিসটা এমন হবে যে সাইন অফ 2 পাই, সাইন 2 পাই হয়ে যাবে। 2 পাই হয়ে যাবে, তো সাইন n পাইটা জিরো হবে। হুম, ঠিক। তাহলে এটা সাইন অফ 2 পাই হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই জিরো। আর ডিফারেন্ট জিনিসের ডিসটেন্স জিরো হয়ে যাচ্ছে। ঠিক। অন্য এক্সাম্পলও চলতে পারতো, পাই আর জিরো দিলেও হতো। আচ্ছা, একটা থিওরেম দিয়ে দিচ্ছি, আবার একটা থিওরেম মনে পড়লো। Let capital X be a non-empty set. বলো পড়াই, খবর কি তোমাদের? মিকে ফোনে পাওয়া গেছে? মিকে কি বলে সে? বাবা, হুম হুম ঠিক ঠিক আছে, আমি পড়িয়ে উঠে ফোন করবো, রাখলাম। হ্যাঁ, let x be a non-empty set, দেখ কি লিখছি, then f from x cross x to r is a metric on x. আচ্ছা, এমন কোনো ব্যাপার নেই তো যে আমাকে মেট্রিকের চিহ্নটা সবসময় ডি দিতে হবে? না না দাদা, যে কোনো কিছু দিতে না স্যার, এখানে একটা ফাংশন, ফাংশন তো যে কোনো কিছু হতে পারে। on x, if and only if the following conditions are satisfied. তা কোন কোন কন্ডিশন? এ নম্বরে দিচ্ছি, f of xy equal to 0 if and only if x equal to y,
for all xy belong to x আর b নম্বরে দিলাম f of xy is less than or equal to f of xz plus f of yz for all xyz if of zy হতো না সেমই তো হয়, ঘুরিয়ে তো লেখাই যাবে। হ্যাঁ yz সিমেট্রি আছে যেহেতু yz লেখা যায়। ওই ভালো করে শোন, এখানে আমরা মেট্রিক স্পেসের ডেফিনেশন জানি, কিন্তু এখানে বলা হচ্ছে যে f একটা ফাংশন যদি এই সমস্ত ব্যাপারগুলি মেনে চলে তাহলে মেট্রিক স্পেস হবে, আবার যদি মেট্রিক স্পেস হয় তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো মেনে চলবে। কথাটা বলছি মানে আমরা একটা মেট্রিক স্পেসের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি, ডেফিনেশনটা দেখতে অন্যরকম। দাদা সেমই হচ্ছে দাদা, দুটো ডেফিনেশন কিন্তু সেমই দাদা। দাদা তুমি আমরা ওই মেইন ডেফিনেশনে সিমেট্রিটাকে একটা আলাদা কন্ডিশনে ধরেছি, এখানে সিমেট্রিটাকে ওরা করে দিয়েছে ডাইরেক্ট, এই হলো আলাদা। তাহলে তো এবার যেটা থাকে মানে যেটা আমার এই থিওরেমটার উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মূল যে ডেফিনেশন সেখান থেকে এটা আনা, আর এটা থেকে আবার মূল ডেফিনেশনটা আনা, এটাই তো হয় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। মানে আমাদের যে ধর এই একজন লোক আছে যে 1 নম্বর বলে একটা ডেফিনেশন দিয়েছে, আর আরেকজন বলছে যে 2 নম্বর বলে একটা ডেফিনেশন দিয়েছে, আর আরেকটা লোক বাইরে থেকে অবজার্ভ করে দেখছে যে এই 1 নম্বর আর 2 নম্বর ডেফিনেশন দেখতে যতই আলাদা হোক এরা আসলে একই, তো তখন তার দায়টা কি থাকে? 1 নম্বর ধরে নিয়ে 2 নম্বরকে শো করো, আর 2 নম্বর ধরে নিয়ে 1 নম্বরকে শো করো। তাই এই ইফ এন্ড অনলি বিষয়টার মানে তাই তো নাকি? হ্যাঁ দাদা ঠিক বলছি তো আমি? তাহলে হ্যাঁ। আমরা একবার ধরে নেব যে f হচ্ছে একটা মেট্রিক, তখন দায় থাকবে আমাদের দেখানোর যে a আর b ট্রু হচ্ছে, আর আরেকবার ধরে নেব যে না f একটা এমনি অর্ডিনারি ফাংশন যে কিনা a এবং b কে স্যাটিসফাই করে চলে, সেখান থেকে প্রুফ করার চেষ্টা করব যে f একটা মেট্রিক। ওকে হ্যাঁ দাদা আমার কথা ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করার আগে কিন্তু উদ্দেশ্যটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা কি করছি। আচ্ছা তাহলে তাহলে প্রুফের দিকে যাই, তো যেটা কিনা অবভিয়াস পার্ট তো সেটা আগে করে ফেলি, ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যাওয়াটা খুবই সহজ। যেটা অবভিয়াস আর কি। আচ্ছা আমি বলবো যে যে let f from x cross x to r be a metric on x, ঠিক আছে? let এটা be a metric on x, তাহলে সো এটা তো ঘটনা যে সো f of xy equal to 0 if and only if by implies and implied by x equal to y for all xy belong to x হলো, যেটা কিনা আমাদের a নম্বর কন্ডিশন। অ্যান্ড এই যে আমাদের যেটা লেখা আছে f of xy, হ্যাঁ যেটা f of xy লেখা আছে সেটা আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে কি লিখতে পারি? f of xz plus f of zy, আমি কি লিখবো? by triangle inequality equal to কি লিখবো? f of xz টা তো xz ই থাকছে, আমরা এখানে কি লিখবো? f of yz yz, f of yz সেটা লিখবো আমরা by symmetry,
এগুলো সবই করতে পারলাম কারণ আমরা এখানে ধরে নিয়েছি ওটা মেট্রিক, আর যেটা হলো সেটা আমাদের বি। হয়ে গেল তো, এটা হয়ে গেল। এবার কনভার্সলি conversely we assume that এটা একটা জাস্ট একটা ফাংশন ধরে নেব f from x plus x to r, be a condition কিসব লিখছি, বি কন্ডিশনের কোনো কথা নেই। be a function follows the condition a b, be a function satisfying the condition, ওগুলোর নাম যেন কি দিয়েছি, a b না, be a function satisfying the conditions a and b। আচ্ছা এবার আমাদের দায়টা কি থাকলো, এবার আমাদের দায়টা থাকলো এই f টাকে মেট্রিক দেখানোর, মানে ওই যে চারটে যে জিনিস আমরা জানতাম, তার চারটে বা তিনটে যাই বলো, ফার্স্টের কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে বাই এ, পার্শিয়ালি করেছে। তুই এখনো তো এটা বুঝতে পারছিস না যে f of x y টা যে তোর নন নেগেটিভ হবে, কি রে? হ্যাঁ বুঝলিস? পারিসনি তো? ভেবে দেখ কি বলছি আমি। হ্যাঁ দাদা, f of x y টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 or if x not equal to y, ওটা আমার প্রুফ করতে নন হবে, তাই তো নেগেটিভই দাদা? হচ্ছে, a থেকে তো But 0 হচ্ছে not- সিওর, আর b থেকে দুটোই পজিটিভ হলে না ঠিক মতো দেখ, আমি যদি বলি যে না নন নেগেটিভ হচ্ছে, এই হচ্ছে এর পক্ষে কোনো যুক্তি এখন আমার কাছে নেই। তোরা কি পেয়েছিস? ভেবে দেখ তো। প্রুফ হয়ে যাবে, প্রুফ তো আমি করেই দেবো, কিন্তু আমি বলছি তোরা মাথাটা খাটা, যে আমি কি কি আছে আর কি কি নেই, কি কি দেখাতে হবে ভালো করে দেখ। আমাদের f of x y টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা প্রুফ করতে হবে, ঠিক? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেটা প্রুফ করতে হবে। এটা প্রুফ করতে হবে। আচ্ছা f of x y equal to f of y x, এটাও প্রুফ করতে হবে। হ্যাঁ সিমেট্রি, আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও প্রুফ করতে হবে। হ্যাঁ এবার যদি সিমেট্রিটা প্রুফ হয়ে যায় আর বি তো আমার কাছে আছেই, তাহলে এখানে উল্টে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করাটা চাপ হবে না। তাহলে আমাদের এখানে এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে f of x y greater than equal to 0 এবং f of x y equal to f of y, এই দুখানাই চ্যালেঞ্জ আমার কাছে। হ্যাঁ স্যার। তাহলে বলো, এই তো চারজন বসে আছো, আমাকে একটু একটু আচ্ছা দাদা, বি নম্বর যে কন্ডিশনটা আছে দাদা, ঠিক আছে, বি নম্বর কন্ডিশনটাতে আমি যদি if z equal to x হয়, z equal to x, ঠিক? এবার z equal to x হলে এখানে f of x y less than equal to f of z z plus f of y comma x হয়ে যাচ্ছে। এবার f of z টা 0 হয়ে যাবে, যেহেতু x equal to y হয়ে গেলে তখন 0 হয়ে যায়। এই কন্ডিশনটা কি? আর যেটা এবার তারপর হ্যাঁ, f of x y less than equal to f of y x তো তুই করে ফেলতে পেরেছিস, বাহ, হ্যাঁ শাবাশ শাবাশ, চলো 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 চলো। এই দেখ ও কি বলছে, দেখ ও যা বলছে তাই করছি। এখানে বললাম যে let x y belonging to capital X, then ভালো করে খেয়াল কর, এই f of
এক্স ওয়াই, এই শোন, আমাকে অপরূপ বুদ্ধি দিয়েছে যে যে জেডটা প্রবেশ করাচ্ছি ওটা জেডটা ডিফারেন্ট কাউকে প্রবেশ না করিয়ে ওটা আমি এক্স কেই প্রবেশ করাই। আগে বলে এটা করা যায় তো? অবশ্যই করা যায়, কারণ এখানে বলেছি ফর অল এক্স ওয়াই জেড। তা আমি একটা স্পেশাল কেস নিয়ে ফেলছি আমার সুবিধা মতো। এই দেখ, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল। তাহলে দেখো, এই যে লিখছি আমরা এফ অফ, এই যে এক্স জেড লিখবো তো, এই যে এফ অফ এক্স এক্স প্লাস এফ অফ ওয়াই ওয়াই জেড লিখবো তো, সেটাই এক্স লিখলাম। ঠিক আছে, এটা কি দিয়ে হলো? এটা এটা আমরা বলবো না যে বাই এ, না এটা 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 আমাদের হচ্ছে বাই দাদা বাই বি, এটা দাদা এটা বাই বি, তাই না? বাই বি, আচ্ছা, ইকুয়াল টু, এবার আমরা লিখবো 0 প্লাস এফ অফ ওয়াই এক্স। আচ্ছা, এইটা আমরা বলবো বাই এ, তাই না? সেম এলিমেন্ট হয়ে গেলে যে 0 হবে সেটা তো দেওয়া আছে। দেখো এ আর বি কন্ডিশন দেখো, সেম এলিমেন্ট হলে যে 0 হবে, এফ এর পরিমাণটা সেটা দেওয়া আছে। তাহলে আমি ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি পাচ্ছি দ্যাট ইজ এফ অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স। কত নম্বর দেবো এটাকে? এটাকে 1 নম্বর দিয়ে দিই। 1 নম্বর দেবো। এখন 1 নম্বর কথা ইউজ হয়নি তো? না, এই না। অঙ্কে ইউজ হয়নি। ঠিক আছে, তাহলে ইউজ হয়নি। আরেকটা দেখানোর উদ্দেশ্য আমরা পেয়ে গেছি যে এফ অফ ওয়াই এক্স লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই যদি দেখাতে পারি, তাহলে আমরা কিন্তু এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখন যদি এইভাবে শুরু করি, ওই একই জিনিস করব দাদা জেড ইকুয়াল টু এবার ওয়াই বসাবো আরেকবার। মানে এরমটা থেকে স্টার্ট করি যে এফ অফ ওয়াই এক্স। একবার ভুলটা লিখি, মানে ভুলটা লিখি বলতে একবার জেড দিয়ে লিখি। দেখ, আগের বারে সেটা করলে আরো ভালো হতো, যে এরকম করে তো লিখতে পারা উচিত যে ওয়াই জেড এফ অফ ওয়াই জেড প্লাস এফ অফ এক্স জেড, তাই না? এরকম করে লিখতে পারা উচিত ছিল। এবার দেখো জেড এর জায়গাগুলো মুছে দিচ্ছি আমি। জেড এর জায়গাগুলো তো ওয়াই বসিয়ে দেবো সব। তাহলে জেড এর জায়গাগুলোতে বলছি ওয়াই বসিয়ে দিতে। দেখো বন্ধুরা, আমরা মানতে পারছি কিনা? কি হোক, একটু কথা হোক। 0 হ্যাঁ স্যার, প্লাস এফ অফ এক্স ওয়াই, দ্যাট ইজ এফ অফ ওয়াই এক্স লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। এটাকে 2 নম্বর দেবো, ফ্রম 1 and 2 f of xy equal to f of y। ঠিক, তার মানে সো ফ্রম 1 and 2 f of xy equal to f of yx। একবার একটু মিলিয়ে নিই, তাহলে আমাদের কি কি হলো? আমাদের সিমেট্রি হলো, আমাদের নন নেগেটিভনেস বা পজিটিভনেসের একটা পার্ট হয়ে বসে আছে। আর আমাদের এখন দেখো আমরা এইটুকু বুঝতে পেরে যাচ্ছি যে আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখিয়ে দেওয়ার পথে আমরা আছি, মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাই উল্টে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাকে একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, এটাকে নাম দিয়ে দিই আমরা, ধরো নাম দিয়ে দিলাম, কি নাম দেবো? স্টার ফার কিছু নাম দিয়ে দিই, স্টার দেবো, বাড়াবাড়ি হয়ে যাবে। তিন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে from 3 and b, ফ্রম 3 and b, তাই তো? ঠিক।
আমি বলছি এবার এলিমেন্ট নিয়ে নি, লেট এবার তাহলে জেড লাগবে, লেট এক্স ওয়াই জেড বিলং টু এক্স, তাই তো নাকি? সো using 3 and b I get দেখো f of xy সেটা কেমন, f of xz plus f of yz, তাই তো? ঠিক, এটা আমাদের b থেকে হচ্ছে। আর এই যে f of xz প্লাস আমি যখন এই f of yz কে ঘুরিয়ে f of zy লিখবো by 3 হয়ে গেল, তা আমি তো আগে লিখে দিয়েছি ইউজিং 3 and b, তাহলে তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাও হয়ে গেল নাকি? হ্যাঁ 4 নম্বর দিয়ে দিলাম। এই একটা অঙ্ক যেখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা খুব একটা বেগ দিল না, উল্টো বাকি জিনিসগুলো বেগ দিয়ে ফেলছে। আর কি বাকি? এবারে এটাকে পজিটিভ দেখানোটাই বেঁকে দিচ্ছি, মানে নন নেগেটিভ দেখানো, তাই তো? হ্যাঁ দাদা বলছি যে f of xy যখন লেস দেন f of yx, f of হ্যাঁ তো তখন আমি যদি f of xy এর জায়গায় 0 লিখে দিই আর f of yx এর জায়গায় যদি f of xy লিখে দিই, তাহলে তো 1 নম্বরটা চলে আসবে। বাবু আর একবার বল। f of xy এর জায়গায় যদি আমি 0 লিখে দিই a থেকে, বলছি কোন লেখাটা ধরে, কোন লেখাটা ধরে? 1 নম্বরের লেখাটা। মানে এই যে এইটা কি, এই যে তুই কি এই যে এটার কথা বলছিস, এই যে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা x আর y টা তো ইকুয়াল হতে পারে, তো এখানে তো ইকুয়াল বলা নেই। আচ্ছা বল, না না আমি পজিটিভ দেখাবো। ওকে বলতে দে, বল বাবা। f of আমি তো এখান থেকে মানে a থেকে আমার কাছে হাতে আছে যে f of xy ভ্যালু 0 যখন x আর y সেম হচ্ছে, হুম, তো x আর y যদি কোনো মতে আমরা সেম দেখিয়ে দিই তাহলে f of xy এর জায়গায় আমি 0 লিখতে পারি আর f of yx এর জায়গায় আমি f of xy লিখতেই পারি, তাহলে তো সেটা পজিটিভ হয়ে যাবে। এবার তুই আমাকে বল পজিটিভটা কি করে বুঝছিস? মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 একটা ব্যাপার আসছে, যদি আমি f of yx এর জায়গায় f of xy লিখি আর f of xy এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই। ভালো করে শোন, f of xy equal to 0 তখনই এবং একমাত্র তখনই xy x আর y সমান। তো তুই বলছিস না যে আমি f of xy টা 0 বসিয়ে দেবো, তা f of xy টা 0 বসিয়ে দেবো, এটার মানে হচ্ছে যে তুই মনে মনে x আর y কে সমান ধরে নিয়েছিস। তো সেটা আমি কি করব, মানে আমি তোর পয়েন্টটা বুঝতে পারছি না, একটু আস্তে আস্তে বল, যদি হয়তো কোনো পথ বেরোয়। না আমি বলছি যে x আর y কে সেম দেখাবো কি করে সেটাই জিজ্ঞেস করছি। মানে x আর y কে সেম দেখাতে তোকে কে বলেছে? তাহলে তো এটাকে কাজে লাগাতে পারি না, ভালো করে বলি শোন এই পয়েন্টটাকে। বাবু, ভালো করে শোন, তোর এখন উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা, ভালো করে বুঝে নে, তোর এখন উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা, আমাকে উদ্দেশ্য বুঝে অঙ্ক করতে হবে, ঠিক তো? এটাই উদ্দেশ্য তো নাকি? এটাই আচ্ছা দাদা, এবার একটা কন্ডিশন বলছি দাদা, দেখো এখানে তো একবার z এর জায়গায় x, একবার z এর জায়গায় y বসিয়েছি, তাই তো দাদা? হ্যাঁ, এবার যদি আমি x y টাকে z দিয়ে চেঞ্জ করি, ওখান থেকে দাদা দুটো ভ্যালু পাবো না? কিরকম বল, আমি লিখছি, বল। এগুলো সবই মুছে মানে মানে b এর যে কন্ডিশনটা আছে, b এর কন্ডিশনটাই যাও দাদা। b এর কন্ডিশনটা লিখলাম একবার, b of f of xy less than equal to f of xz plus f of yz। yz লিখলাম, হ্যাঁ ঠিক আছে। তারপরে এবার x equal to z যদি বসাই, এবার তুই বলছিস x equal to z বসাবো, হ্যাঁ z, y z, y less than equal to f of zz। আচ্ছা z, তাই তো? কিন্তু x কে z বসাচ্ছিস, তাই তো? z প্লাস f of yz। f of yz, তাতে করে কি হলো? f of zy less than equal to f of yz। এবার এই জিনিসটা যে 0 হয়ে গেছে
আর এফ অফ জেড ওয়াই যে এফ অফ ওয়াই যে এফ অফ জেড ওয়াই যে লেস দ্যান ইকুয়াল টু এফ অফ ওয়াই জেড, এসব গল্প তো আমরা এক্স ওয়াই দিয়ে করে ফেলেছি, তাহলে তো কোনো কাজে এলো না, মানে এটা তো নতুন কোনো কথা হলো না। বোঝা গেল? তুই যেটা বলছিস সেটা একটা পুরনো কথা, মানে যেটা অলরেডি। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এইটা, তাই তো? এটা কি করে দেখাতে হবে? এইটা হচ্ছে এখন আমাদের টু শো। টার্গেটটা বুঝে নিই আমরা, যে এফ অফ এক্স ওয়াইটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দেখাতে হবে, ঠিক? আচ্ছা দেখ, তাহলে দেখ দেখ ভালো করে দেখ। দাদা এটাকে কি এরকম করে করতে হবে, এফ অফ এক্স ওয়াই টা নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরে নিয়ে এটাকে কন্ট্রাডিকশন দেখে প্রুফ করব? কেউ করতেই পারে। তা আমি একটা ভাবছি মনে মনে, দেখ তো এটা 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 মানা যায় কিনা। ধর এই এফ অফ, এই যে এইটা তো আছে, এটা তো আমাদের এইটা তো এখন আমাদের হাতে আছে নাকি? এই জিনিসটা আমাদের হাতে আছে তো নাকি? হ্যাঁ। আমি বলছি যে ওয়াই যে জিনিসটা, ওয়াই যে জিনিসটা আমাদের ওয়াই, তাকে আমরা এক্স ধরতে পারি। আমি বলছি যে এই ওয়াইটাকে কি আমরা এক্স ধরতে পারি? স্যার আপনি এফ অফ এক্স জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এরকম জিনিস পাবো, দেখতো ওয়াই গুলোকে যদি এক্স দিয়ে রিপ্লেস করি, তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স এক্স। এই জিনিসটা কি, এক্স তো আছে, এটা জেড, ওয়াইটা কি বললাম, ওয়াইটা হচ্ছে এক্স। কেমন হলো জিনিসটা? ভালো না? তার মানে এফ অফ এক্স এক্স তো 0, আর এখানে এফ অফ এক্স এর দুবার আছে, তার মানে 2 ইনটু এফ অফ এক্স জেড। এটা আমি এরকমই করতে বানাতে চাইছি না, কিন্তু করতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো দেখ, হলো তো হলো তো হলো তো। এই বাচ্চারা দেখ, সবাই দেখ, সবাই দেখ, এই তথাগত সিদ্ধার্থ, তোমরাও কথা বলো। হ্যাঁ স্যার দেখি, ঠিক আছে স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পেরেছি। মানে এই যে জিনিসটা তো আমাদের ফর অল অফ এক্স ওয়াই জেড লিখতে পারি আমরা। অল মানে তারা ডিফারেন্ট হতে পারে, তারা সেমও হতে পারে। তো যখন আমাদের অল একটা কন্ডিশন হয় অলের জন্য, তা তখন তো স্পেশাল কেস আমরা তো কখনো কখনো ইকুয়াল নিয়ে ফেলতেই পারি। ইকুয়াল নিলে হবে, কারণ ইকুয়াল নিলে আমাদের কাজটা হচ্ছে। তাহলে আমরা কি করে লিখবো? তাহলে এই রাফটা আমরা মুছে দিই এখন, এই রাফটা মুছে দিই। রাফটা মুছে দিই। তাহলে দেখো এভাবে লিখছি আমরা যে নাও ফর দুখানা জিনিস লাগবে, বেশি লাগবে না। নাও ফর এক্স ওয়াই বিলং টু এক্স, দেখো এখান থেকে শুরু করছে। এফ অফ এক্স এক্স, এমন একটা ভাবো যেন আমি এফ অফ এক্স ওয়াই লিখেছি। কি ভাববে তুমি মনে মনে? যেন এফ অফ এক্স ওয়াই লিখেছি। আমি দেখো এই যে এখন দেখো জেড ইনপুট করছি, ওয়াই লিখছি বটে, কিন্তু দেখো আমাদের বি তে কিন্তু ওটা জেড ছিল। দাদা এক্স জেড হবে না এখানে ওয়াই এর জায়গাটায়, দাদা দুটো জায়গাতে এফ অফ এক্স জেড প্লাস এফ অফ এক্স জেড। আমি যদি ওয়াই লিখি চাপ আছে? না না,
ভেবে দেখ তো চাপ আছে কিনা কোনো, ভেবে দেখ এটা। আমি বললাম বাই বি, এই যে রিলেশনটা, এই বি নম্বরে যে রিলেশনটা লেখা আছে এখানে এক্স ওয়াই জেড কেউ কি স্পেশাল কোনো প্রেফারেন্স? তো এক্স এর মধ্যে যে কেউ জেড এর পরিবর্তে ওয়াই ও তো ইনপুট করতেই পারে ইচ্ছা মতো। ব্যাপার হচ্ছে এইটা যে এইখানে বোঝার কি আছে বলতো, মূল জিনিসটা বোঝার হচ্ছে এইটা যে এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এই যে জিনিসটা, এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা কালার দিয়ে বোঝ। আর আমাদের নতুন কোন বাবু এসছে, আর ইনি আমাদের হচ্ছেন নতুন লোক, ইনি হচ্ছেন আমাদের নতুন লোক, ঠিক আছে? এবার তুই এই যে জায়গাগুলো সেম রং করেছি রংটা বোঝ, এলিমেন্ট তো পাল্টাতেই পারে। গোলাপিতে তুই এক্স এর জায়গাতে একটা আলফা তো লিখতেই পারিস। মেনলি এখানে y ইকুয়াল টু x বসিয়েছি আমি, z ইকুয়াল টু y বসিয়েছি, পুট করলে হয়ে যাবে। ঠিক, তার মানে এখন x আর x এর মধ্যে যেটা ঢুকছে সেটা হচ্ছে y। এখানে হচ্ছে দেখো ব্যাপার কি রকম, আমাদের ওখানে অ্যাকচুয়াল যে কন্ডিশনটা আছে, এখানে যে দুখানা x লেখা হয়েছে, এই প্রথম x টা হচ্ছে x, পরের x টা হচ্ছে অ্যাকচুয়ালি y, আর আমি যাকে ওদিকে y বলে ঢোকাচ্ছি সে অ্যাকচুয়ালি হচ্ছে z এর মতো একটা লোক। মিলিয়ে দেখো, অসুবিধা হচ্ছে? তাহলে implies 0 less than equal to 2 into f of xy। তাহলে এখান থেকে তো বোঝাই যায় যে দ্বিগুণ যদি পজিটিভ হয় তাহলে সে নিজেও পজিটিভ, বা নন নেগেটিভ বলা ঠিকঠাক, নন নেগেটিভ হয়ে গেল। তো কত নম্বর দেবো এটা আমি 5 দেব, এই 5 দেবো। তাহলে আমি এখন একটু নাম্বার মিলিয়ে মিলিয়ে করি। তাহলে সো ফ্রম, আচ্ছা কি কি আছে দেখি। সো ফ্রম, এটাকে এইভাবে লিখছি, এই যে 5a, দেখো আমাদের পজিটিভ ফ্রম 5a and 4 দাদা, 5a, দাঁড়া মিলি মিলি লিখবো, 5a 3, 5a 3 লাগছে না দাদা, 5a 4 হলে হয়ে যাচ্ছে দাদা। হয় আমাদের f of x equal to f of y টা লাগবে না? সিমেট্রি না দিলে তুই মেট্রিক দেখাবি কি করে? না দাদা ওটা দেখিয়ে দিয়েছি বললে বললাম আমি, ওটা দিতে হবে। আমি কি লিখছি দেখ, আমি বলছি from 5a 3 and 4 we can say that x, y is a metric space। সেটাই তো উদ্দেশ্য দেখানো। হ্যাঁ, এবার 4 টাও লিখবো, 4 দাদা 4। 4 from 5a 3 and 4 we can say that, we can say that x, f is a metric space। এটা না খুব একটা হ্যাঁ ওভার x, f is a metric space, এরকম হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। কেউ এমনটা বলতে পারে let's say that এমনটা সে লিখলো না, সে এমনটা লিখলো না, আমি যেরকমটা স্টেটমেন্ট লিখেছি সেরকমই লিখুক সে, এমনটা লিখবে সে। we can say that যে f is a metric on x। বলো এটা ঠিক আছে না? এই এবার বলো এই পুরো বিষয়টা নিয়ে কার মনে কি প্রশ্ন আছে বলো, পুরো বিষয়টা নিয়ে কার মনে কি প্রশ্ন আছে? না দাদা আমি বুঝতে পেরেছি। বাকিরা বলো, বলে ফেলো। না দাদা ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এখানে একটা ফর অল বাদ গেছে, ফর অল x y z belong to x, ওই ট্রিভিয়াল কেসটা, ট্রিভিয়াল কেসটা বেশি মন দিইনি আমি। এই কনভার্স পার্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা দেখো তো আমার এই লজিকটা ফলো করে। আসলে কি হয় জানো, এটা লিখতে গিয়ে লোকের মাথায় চলে কি
ওই এফটাকে মেট্রিক যে প্রুফ করতে হবে এটা মাথায় থাকে না, ভাবে ও এর তো মেট্রিক দেওয়া আছে, মানে তাকে এ আর বি ধরে কাজ করতে হবে নাকি মেট্রিকের ডেফিনেশন ধরে কাজ করতে হবে এটাই গুলিয়ে যায়। এটাতে গোলানোর কোনো জায়গা নেই। বারবার বলে দিচ্ছি, যখন কিনা তুমি বলে নেবে মেট্রিক, তখন তুমি মেট্রিকের জিনিসপত্র ইউজ করছো। আর যখন কিনা তুমি বলে দিচ্ছ একটা ফাংশন যে এ আর বি কে স্যাটিসফাই করছে, তখন কিন্তু সে শুধু এই এ আর বি কেই স্যাটিসফাই করছে। তখন তুমি মেট্রিকের কোনো প্রপার্টি কাজে লাগাবে না। তুমি কি কাজে লাগাবে? এ আর বি কে কাজে লাগাবে। আর কাজে তুমি সেটা লাগাবে এ আর বি কে ধরে নিয়ে তুমি যা পাচ্ছ। দেখো যেমন বলি, এই যে এ আর বি কে তুমি ধরে নিয়ে এখানে কি ডিরাইভ করতে পেরেছো? তুমি 3 ডিরাইভ করতে পেরে গেছো। তার মানে এখান থেকে কি বুঝতে পারা যায় যে তুমি ফার্দার কোথাও একটা 3 ইউজ করতে পারছো। তুমি করেছো, তুমি করেছো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার কত নম্বর এক্সারসাইজ দেব? এক্সারসাইজ এক্সারসাইজ বলো বলো। 11 দাদা। 11, হ্যাঁ 11। 11 হবে। এক্সারসাইজ 11। আচ্ছা এখানে দিলাম যে let x, d be a metric space. Let x, d be a metric space. Define d1 from x cross x to r by d1 xy equal to d of xy divided by 1 plus d of xy and d2। এখানে একই অঙ্কের মধ্যে দুটো অঙ্ক পাঁচ করে দিয়ে দিচ্ছি বাই d2xy equal to minimum of 1, 1, d of xy for all xy belonging to x. So that x, d1 and x, d2 are metric spaces. আমি শুধুমাত্র ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করব, কারণ বাকিগুলো খুব ট্রিভিয়াল। আমি এখানে বসে এখন শুধু 3 নম্বর দেখানোরই প্ল্যান করব। দেখো তোমরা রাজি নাকি। 12টা 16 বাজে, হ্যাঁ স্যার ঠিক আছে। 12টা 18 পর্যন্ত সময় দিলাম, ঝটপট করে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ছাড়া বাকি যা করতে পারো গজগজ করে করে ফেলো তো খাতায়। 2 মিনিট সময় দিলাম, কেটেও গেল 2 মিনিট। আচ্ছা চলো 12টা 20 অবধি সময় দিলাম, 12টা 20 অবধি সময় দিলাম। এই কে রে? শান্তনের বোন মনে হচ্ছে। আচ্ছা 12টা 20 অবধি সময় দিলাম, তাড়াতাড়ি করে ফেলো। চিন্তা নেই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে আমি কথা বলবো। দেখো বাকিগুলো করতে গিয়ে কোথাও সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা আমি বলে দিই, আমি 2 মিনিট পরে তথাগতর কাছ থেকে D2
কিছু জিনিসপত্র জিজ্ঞেস করব আর সিদ্ধার্থর কাছ থেকে D1 এর কিছু জিনিসপত্র জিজ্ঞাসা করব, সেইভাবে বুঝে বুঝে করো, ভয় নেই, পারবে। বাচ্চারা 20 হয়ে গেছে, বলো। হ্যাঁ দাদা করে নিয়েছি। আচ্ছা, আমি একটু D1 সম্বন্ধে বলি। আচ্ছা, ডিটা তো মেট্রিক স্পেস, তার মানে আমরা মানে x, ডিটা মেট্রিক স্পেস। ডিটা যে মেট্রিক, তো এই সমস্ত জিনিসপত্র কাজে লাগিয়ে আমরা D1 এর পজিটিভিটি দেখাতে পেরে গেছি তো। হ্যাঁ দাদা, কেননা ডি অফ এক্স ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, সেটা থেকে আমি দুদিকে 1 অ্যাড করলে 1 প্লাস ডি অফ ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে নিচের অংশটা নন নেগেটিভ, তাই আমি ওটাকে 0 ধরতেই পারি। তো নিচেরটা পজিটিভ আর উপরটা নন নেগেটিভ। নন নেগেটিভ, তার জন্য আমি বলতে পারছি উপরটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকজন কি একটা বলছে কথা, বলো। দাদা এমনিতে তো ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন 0 জানাই আছে, তো 0 প্লাস 1 প্লাস সাম মানে সাম 0, তাহলে 0 ইয়েই আসবে। ওটার ক্ষেত্রে সমস্যা করবে না, তুই যখন d1 xy টা 0 করছিস, নিচের পার্টটা যদি তোর নন নেগেটিভ মানে নন জিরো না থাকে, তাহলে তুই ওটাকে ইকুয়াল টু 0 করতে পারিস না তো। তো 1 প্লাস সামথিং নন জিরো ইয়েই হবে, পজিটিভ। হ্যাঁ ওটাই তো আমি বলবো, একটু গুছিয়ে ওটাই লিখি। বলবো আমি তো তাহলে গুছিয়ে লিখি, তোরা মোটামুটি ঠিকঠাকই বলছিস, এটা গুছিয়ে লিখি। প্ল্যান করেছিলাম যে লেখাবো না, চল লিখি দিই, গুছিয়ে লেখা ভালো। কিন্তু আমি তোদের কাছ থেকে কমেন্ট নেব। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, সলিউশন। তো আমি প্রথমটাই দেখাই, প্রথমটার জন্য খাটি। প্রথমে আমি বলে দিচ্ছি যে let x y z belonging to x, ওকে, এইগুলো নিয়ে কাজ করবো আমরা।
আচ্ছা এবার আমরা বলছি যে আমাদের এই d1 xy টা কেমন দেখতে, d1 xy টা এমন দেখতে যে d of xy তলায় হচ্ছে 1 প্লাস ডি 1 plus d of xy, তা সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা greater than equal to 0 বলতে এটা পারি। তো জিরো হবে। greater than equal to, কারণটা কি হচ্ছে, কারণটা হচ্ছে যে as d of xy টা greater than equal to 0, যেটা তো ইকুয়াল টু জিরো। তাই না? and কেন লিখেছি, আমরা as লিখতে হবে আমাকে, আমাকে as লিখতে হবে বা since লিখতে হবে, since d of xy টা greater than equal to 0। এবার d of xy টা greater than equal to 0 আর 1 plus d of xy গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে তাহলে। 1, তো ঠিকই আছে। ওটাই বলছিলাম যে দুদিকে প্লাস 1 করলে তাহলে এটাই হবে, ওটা আমি দেখিয়ে দিয়েছি দাদা। ব্যাস 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 ঠিক আছে। আচ্ছা এবারে নাও এই d1 xy ইকুয়াল টু 0 আচ্ছা এই জিনিসটার মানে কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা ডি অফ এক্স ওয়াই বাই 1 প্লাস ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। d of xy তলায় 1 plus d of xy সেই জিনিসটা। আচ্ছা এটার পরের লাইনটা আমি লিখতে হবে ডি অফ এক্স ওয়াই টা 0, এর পরের লাইন হ্যাঁ, আমি লিখব। ভগ্নাংশ 0 হলে উপরটা 0 হয় তাই তো। হ্যাঁ, এইবার ইকুয়াল টু 0 লিখে দিয়ে আমি ডান দিকে লিখে দিয়েছি 1 প্লাস ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 1, এরকম লিখে দিয়েছি। কোন জিনিসটা, এই ডি অফ এক্স ওয়াই টা ইকুয়াল টু 0 লেখার পরে ব্র্যাকেটে লিখে দিয়েছি 1 প্লাস ডি অফ এক্স ওয়াই টা গ্রেটার দেন ইকুয়াল টু 1। সেটা লেখা না হলে তো 0 বাই 0 হয়ে যাবে, এর জন্য বলে দিই। না 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 1 plus d of xy যেটা, সেটা তো কোনোদিনই 0 হতে পারবে না। d of xy যখন 0 হয়ে যাচ্ছে তখনও তো ওটা 1, 1 হ্যাঁ হ্যাঁ ওটা লেখার দরকার পড়ছে না। দেখিস যেন অতিরিক্ত লেখা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ঠিক আছে। বিপদ থেকে আনে। হ্যাঁ আর এটার পরে x ইকুয়াল টু y লেখা যাবে যেহেতু xd ইজ এ ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে, since x, d is a matrix space। আচ্ছা আমি আলাদা করে উল্টোটাও দেখিয়ে দিই, অলসো x equal to y সেটা কি ইমপ্লাই করে, সেটা ইমপ্লাই করে d of xy equal to 0, কারণটা ওটাই দেব যে since xd is a matrix space, তাই না। তাহলে এবার সেটা কি ইমপ্লাই করছে, সেটা ইমপ্লাই করছে আমাদের যে এই যে d of xy তলায় যে 1 plus d of xy সেটা কেমন হবে জিনিসটা, জিনিসটা এমন হবে 0 তলায় 1 plus 0 তার মানে 0, তাই তো। মানে সেটা কি ইমপ্লাই করছে, তখন ইমপ্লাই করছে আমাদের d1 xy টা 0 হয়ে গেল, তাই না। তাহলে আমরা বলতে পারছি যে সো d of d1 xy equal to 0 if and only if x equal to y, এটা হয়ে গেল, ঠিক তো। আশা করি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে তো সিমেট্রি না, এটা তো আমাদের 1 নাম্বার, এটা তো আমাদের 1 নাম্বার। আচ্ছা এবারে 2 নাম্বার, 2 নম্বরে হচ্ছে d1 xy equal to d of xy তলায় 1 plus d of xy equal to d of yx তলায় 1 plus d of yx, এটা কত হবে, এটা হবে d1 yx, তাই না। এটা হয়ে গেল। এবার 3টা কোনো কিছু আমাকে বলতে পারবে 3টা কি করে হবে, না ট্রাই করবো। বলো। বলছি যে ফার্স্টে যে ইনইকুয়ালিটিটা রয়েছে মানে এই যে যেটা আমরা জানি সেটা লিখে দিলাম, এই ডিটা দিয়ে যেটা মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হয় সেটা আগে লিখলাম। আচ্ছা d দিয়ে যে ট্রায়াঙ্গেল d of xy এইবার হচ্ছে হরটা আগে দেখবো। হরে 1 প্লাস আছে, তাহলে প্রত্যেকটাকে আগে 1 প্লাস দিয়ে যোগ করে দিলাম দুদিকে। কি রকম করব বলো, কেমন করব। ফার্স্টে আমরা 1 প্লাস দিয়ে যোগ করে আনার চেষ্টা করব, হচ্ছে
1/1 প্লাস টি প্লাস এক্স ওয়াই, যদি এরকম যদি এনে নিই, আমি দেখলাম এটা করে, সেখান থেকে যদি আমি উল্টো করে দিই ব্যাপারটাকে, আচ্ছা আচ্ছা তারপর যদি 1 মাইনাস করি। আচ্ছা দেখো তো আমি ঠিক করছি কিনা, তোমার মতো করতে পারছি কিনা দেখো তো। হুম ঠিক আছে, হুম এবার এটাকে উল্টো দাও। এবার এটাকে আমি উল্টে দেবো। আচ্ছা, উল্টে দেওয়া মানে হচ্ছে এই জিনিসটা, যে আমাদের এই 1/1 প্লাস ডি অফ এক্স ওয়াই, এবার বলো, গ্রেটার দেন ইকুয়াল টু 1 বাই পুরোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তারপরে এবার এইবার উপরে ডি অফ মাইনাস, এক্স ওয়াইটা গুণ করে না না মাইনাস মাইনাস আগে এ করতে হবে, এমনি চলে আসবে। আর মাইনাস দিয়ে গুণ করে দাও। কি দ্বিগুণ করবো? আমি আমি বলছি, লাইনটা বলছি, 1 মাইনাস করেছে, 1 মাইনাস 1 মাইনাস ফার্স্ট টার্মটা 1 1/1 প্লাস ডি বাই এক্স ওয়াই 1 প্লাস ডি অফ এক্স ওয়াই, লেস দেন ইকুয়ালস টু, হ্যাঁ এটা লেস দেন ইকুয়াল টু, ঠিক ঠিক ঠিক, একদম একদম একদম। লেস দেন হয়ে যাবে এটা, ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ তাহলে চলে আসবে। করে দেখছি না এটা। আচ্ছা, আরেকটু দেখার ব্যাপার আছে, আরেকটু দেখে নি। হ্যাঁ, আমার যেন খুব মনে হচ্ছে এটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা এটা দাদা ও ওই একটা লাইন স্টেপ জাম্প করেছে, ফার্স্টে মাইনাস দিয়ে গুণ করে দেখাতে হবে, তারপর 1 দিয়ে মাইনাস করে দিলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটাই ও বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ও বুঝে গেছি, ঠিক আছে। এটা ভগ্নাংশের ব্যাপার আসছে এখানটা, এটা করতে হবে। এখানে একটা ভগ্নাংশের ব্যাপার আসছে, ওটা একটা হ্যাঁ, সেটাও তুই পেয়ে যাবি, দেখ। আচ্ছা, ওয়ানটা তো থাকবে না, ওয়ান তো অঙ্কটার প্রসেস না। মনে হচ্ছে ঠিক আছে দাদা, এটাই আমি চিন্তা করছিলাম। আমারও তাই মনে হচ্ছে। এটা এটা দেখাবার 10 রকম উপায় আছে। হ্যাঁ, হ্যাঁ 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 10 রকম উপায় আছে। তো এটা হতে পারে যে ও একটা উপায় বলছে, আমার যেন মনে হচ্ছে যে এরকমটা করে হতেও পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে, এটা 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 হয়ে যাবে। এবার বল, এই অঙ্ক শেষ হয়ে এসছে, বল এবার বল। সাবাস ভাই, সাবাস। এবার লব বাই হরের একটা কনসেপ্টের ব্যাপার একটা ছিল না, সেই নিচটা যদি একটা সরিয়ে দিই তাহলে উপরটা বড় হয়ে যাবে, এরকম যদি করে দেখতে পারি। এই যে আপাতত ভেঙে নি, আপাতত ভেঙে দেব, মানে এমনটা বলছি আর কি, যে আমরা যদি লবটাকে ভেঙে দিই হরটাকে স্থির রেখে, প্লাস বা মাইনাস যা থাকুক তার রেসপেক্টে, মানে এটা হ্যাঁ 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 ওইটাই ডি অফ জেড ওয়াই বাই এটা হয়ে গেছে। হুম, তাহলে তো এখনো ওটাই থাকছে, ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড আই। আচ্ছা, এবার ও একটা জিনিস বলেছে যে নিচ থেকে খানিকটা কমিয়ে দেবো। এই শোন, সবসময় জানবি যে যদি লব থেকে আমরা খানিকটা পজিটিভিটি কমিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশ কমে যায়, কিন্তু আমরা যদি হর থেকে খানিকটা পজিটিভিটি কমিয়ে দিই তাহলে কিন্তু ভগ্নাংশ বেড়ে যায়। তাহলে এখন দেখ আমাদের যেরকমটা দরকার, যে ভাই খুব সুন্দর করেছিস, ডি অফ এক্স জেড তলায় যে 1 প্লাস ডি অফ এক্স জেড, এক্স জেড, হ্যাঁ ডি অফ জেড ওয়াইটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম কারণ ওটা পজিটিভ। আর ওটার ক্ষেত্রে ডি এক্স জেডটা বাদ দিয়ে দেবো ভাই, নিচে ওটা থাকবে। হুম, বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর, কতবার সুন্দর বলছি দেখ। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে বুঝি, এটা সাজিয়ে লিখি। তা আমরা এটা বলছি যে বাই দা TRIAN triangle inequality in x, d। আমি না সত্যি কথা বলতে ব্যাচে এরকম অবস্থা চাই, বা আমি সত্যি কথা বলছি ব্যাচে আমি এরকম পার্টিসিপেশন চাই, যে সবাই মিলে চেষ্টা করো, কারোরটা কখনো ভুল হবে, কারোরটা কখনো ঠিক হবে, এবং দেখো কৃষ্ণটা ঠিকঠাক জিনিস হয়ে গেল। আমি সত্যি কথা বলছি, আমি এটার প্ল্যানে ছিলাম না, আমার মাথায় অন্য কিছু প্ল্যান ছিল। যাক ঠিক আছে, সে প্ল্যানটা নয় আর দেখতে হবে না। 10 রকম ভাবে এই জিনিসটা দেখানো যায়, তো এটা একটা রকম। তো দেখো এখানে কি করেছে, এই তো ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, এই ব্যাপার। এবারে 1 যোগ করে দিই, ঠিক আছে। এবারে যে যে উল্টে দিল, উল্টে দিতে এই জিনিসটাই হয়।
তারপরে একটা ব্যাপার কি, ওয়ানটা পরে আনবো, আগে যদি মাইনাস সাইন দিয়ে গুণ করে দিই, মাইনাস সাইন দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটিটা ঘুরে যায়। তারপর একটা করে প্লাস ওয়ান আনলাম, প্লাস ওয়ান এনে দেখো এবার ফাইনালি ডান দিকে যে জিনিসটা এসছে টুকরো করে দিলাম প্লাসের রেসপেক্টে, তখন দেখো হরটা কিন্তু সেম। এরপরে হরটাকে কমাচ্ছি, কমানোর কায়দাটা ওটাই যে আমাদের ডি অফ এক্স ওয়াই এই জিনিসটা কিন্তু নন নেগেটিভ। আমি হর থেকে আমি যদি খানিকটা পজিটিভিটি বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা আরো বড় হচ্ছে। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি, ফাইনালি আমি লিখতে পারি that is d1 xy less than equal to d1 xz plus d1 zy। ওকে, আমি একটু বলবো আমার কি প্ল্যান ছিল। হ্যাঁ দাদা। খুব ভালো হয়েছে। আমার প্ল্যান ছিল এইটা যে আমি একটা ফাংশনকে একটু দেখতে বলতাম, এই যে এই ফাংশনটাকে আমি একটু দেখতে বলতাম, x বাই 1 প্লাস x। এই ফাংশনটা কি করে জানিস, এই ফাংশনটা তোর যদি ডেরিভেটিভ নিস, দাদা তুমি দেখো তোমার অঙ্কটাই কিন্তু হয়েছে দাদা, তুমি দেখো তুমি x বাই 1 প্লাস x, তো তোমার এখানে x টা হলো এখানে d অফ xz প্লাস d অফ zy, বাদ বাকি পুরো কাজটা সেম করেছো। হ্যাঁ যেটা আমি বলছিলাম, তুমি ডেরিভেটিভটা নিয়ে যেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরো 0 ধরে নিয়ে করছো, ও সেটা ওই ইনইকুয়ালিটি থেকে বেরিয়ে নিয়ে চলে গেছে। ওটাই বলছি এটা পুরো একদম পুরো ইনইকুয়ালিটি সেন্স দিয়ে করেছে এবং খুব প্রশংসনীয়, মানে ক্যালকুলাস বলে। আর আমি করতাম ক্যালকুলাস জড়িত। আমি এটা অবজার্ভ করাতাম যে fx যে ফাংশনটা x বাই 1 প্লাস x, এটা দেখো আমি 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 এটা কার জন্য করতে পারি, আমি এটা সমস্ত নন নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য করতে পারি। আর পিছনে গেলাম না, কারণ এখানে দেখো 1 এ আমাদের গন্ডগোল হয়ে যাবে, মানে -1 এ গন্ডগোল হয়ে যাবে, পুরো আর এর উপর এটা ধরার দরকার নেই। আমি এটা বলছি দেখো আমাদের f dash x greater than equal to 0, সেটা কিন্তু আমাদের নন নেগেটিভ আসছিল। এই নন নেগেটিভ আসার মানে কি বলতো, একটা ফাংশনের ডেরিভেটিভ সেটা নন নেগেটিভ আসছে, এই জিনিসটার মানে কি বলতো, কি বল? ইনক্রিজিং ইনক্রিজিং। ইনক্রিজিং ফাংশন। তার মানে এই যে এই জিনিসটা তখন আমরা ইউজ করতাম যে যদি আমরা এরকম কিছু থাকে তার মানে বলে দিতে পারতাম যে তাহলে আমাদের fx less than equal to fy, তার মানেই হয়ে যেত আমাদের x বাই 1 প্লাস x less than equal to 1 বাই 1 প্লাস y। সেটা ক্যালকুলাসকে জড়িয়ে হতো, কিন্তু ক্যালকুলাস ছাড়া অঙ্ক করার একটা আলাদা গুরুত্ব আছে। শুধু ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা এই জন্যই জরুরি। মনে আছে আমরা সেভারাল ভ্যারিয়েবলের ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউইটির অঙ্কগুলো সব একই রকম হ্যাঁ হ্যাঁ এরকম করে করা হতো দাদা, সিকোয়েন্স সিরিজ। উল্টে দেখবি বইতে মাঝে মাঝে কিছু ভয়ঙ্কর জিনিসপত্র থাকতো, আমরা সেগুলো সরলীকরণ করে ফেলতাম শুধু ইনইকুয়ালিটি দিয়ে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, এটা তো আমাদের 3 নম্বর হয়ে গেল নাকি? ইনইকুয়ালিটি আর দাদা লগ দুটো হলো মস্ত। হ্যাঁ একদম। তবে লগ প্রয়োগ করার সময় দেখতে হবে যে ডোমেন ঠিকঠাক আছে কিনা। অনেক লোকের নেগেটিভ জিনিসও লগ প্রয়োগ করে দিচ্ছে, জিরোতেও লগ প্রয়োগ করে দিচ্ছে। আবার যেখানে লগের মধ্যে মড লেখা উচিত লোকে লিখছে না, মানে এগুলো খুব ঝামেলা হয়ে যায়। মানে আমি দেখেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনে লোকে ইন্টিগ্রেশন 1/x dx হচ্ছে, log mod x দেওয়া উচিত না, তিনি মড দিচ্ছেন না, শুধু log x লিখছেন, এবং সেগুলি সব বিখ্যাত বই। এদিকে মড দিলেও কিন্তু লাস্টে কারুকার্য করে উত্তর একই আসছে, উত্তর মিলে কিন্তু যাবেই, কিন্তু ওরা ভুল করে উত্তর মেলাচ্ছে। আচ্ছা তাহলে আমি বলবো সো x, d1 is a metric space, so x, d1 is a metric space. Okay, ভালো। কাকে যেন বলেছিলাম d2 নিয়ে কথা বলতে, সে কি বলবে নাকি অন্য কেউ ইন্টারেস্ট পাচ্ছ? কথা বলতেই পারো, মানে all of you are free to talk, মানে কোনো ব্যাপার নেই, আবল তাবলও বলতে পারো।
শুধু কথাটা বলতে হবে। দেখো তো এটাতে আমাদের d2xy আমাদের নন নেগেটিভিটি আসছে কিনা দেখো তো বাবা। ও স্যার D2 তে না আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো কোন জায়গায় প্রশ্ন? বলছি যে মিনিমাম অফ 1 কমা ডি অফ এক্স ওয়াই নিয়েছি, তো এই ডি অফ এক্স ওয়াই তো গ্রেটার দেন ইকুয়ালস টু 0, একদম। তো এর শেষ কোথায় তো জানি না, তাহলে তো মিনিমাম নেব কি করে আমি এর মধ্যে? কেন জানো না? অবশ্যই জানো। মানে মানে ধরো একটা জিনিস বলি, এখানে কটা এলিমেন্ট আছে আগে বলো? একটা ফিক্সড দুটো দুটো এলিমেন্ট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে d of xy। তাহলে ব্যাপারটা এটা বলছি যে তুমি তো দুটো জিনিস পাচ্ছই। ধরো d of xy টা হাফ এলো আর 1 তো আছেই, তাহলে মিনিমাম নেবে তুমি হাফ নেবে। এবার ধরো d of xy টা 2 এলো আর পাশে 1 আছে, মিনিমাম নেবে তুমি তখন 1 নেবে। তো শেষ হচ্ছে না আবার কি কথা? শেষ তো হচ্ছেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার তুমি আমাকে বলতে পারো যে d of xy ছোট হতে হতে কতটা ছোট হতে পারে, সেটাও তো মেপে বলতে এটা হবে। 0 থেকে দাদা, মানে 0 থেকে তো নিচে যেতেই পারে না, কারণ ডি অফ এক্স ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বরং d of xy টা অনেক বিশাল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, বড় হতে পারে। হতে পারে, অনেক বড় হতে পারে। এটাই যদি ইউজুয়াল মেট্রিক হয়, ধরে নাও তোমার d টা একটা ইউজুয়াল মেট্রিক, ধরে নাও তোমার d একটা ইউজুয়াল মেট্রিক। ইউজুয়াল মেট্রিক মানে হচ্ছে ধরো x তোমার হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের r, আর d of xy টা হচ্ছে mod of x minus y। তাহলে কি সর্বনাশ, তোমার dxy তো 1 কোটিও হতে পারে। তোমার dxy তো কি যে হতে পারে, কিন্তু তুমি দেখো তোমার d2xy কি হবে? তোমার dxy যদি 1 কোটি হয়, তোমার d2xy তখন 1 হবে। ঠিক বলছি তো আমি? ঠিক তোমার d2xy যদি 1 হয়, তার মানে বুঝতে পারছো যে d2xy কিন্তু 1 এর উপরে তো উঠতে দাদা পারে। বলো বাবা। আমি একটু 2 মিনিটের মধ্যে আসবো দাদা। 2 মিনিট যাও। হ্যাঁ আসছি। আচ্ছা তো এইটা একটা অঙ্ক তো হলো, তো এইটাকে আমরা একটা বক্স দিয়ে দেখাই যে এইটা একটা অঙ্ক এখানে, যে এইটা 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 বক্স দিলাম, কারণ এখানে দুখানা অঙ্ক তো আমরা আলাদা করবো করতে গেলে। এখানে একটা বক্স দিই, একটা box দিই। আচ্ছা একটু গল্প করি। আচ্ছা তথাগত আর সিদ্ধার্থ, বলছি যে ম্যাট্রিক্স কিরকম মনে হচ্ছে? আমার কথাবার্তা সব ক্লিয়ার হচ্ছে তো? স্যার মানে পুরো ক্লিয়ার হতে হবে, কিন্তু পুরো ক্লিয়ার না হলে কিন্তু হ্যাঁ বলা যাবে না। আর এই একটা দুটো ক্লাস এমন কিছু ভারী কোর্স নয়, কিন্তু দেখো একটা দুটো তিনটে চারটে যখন ক্লাস হয়ে যাবে, তখন দেখবে আস্তে আস্তে কিন্তু পড়ার পরিমাণটাও বেড়ে গেছে। তো প্রশ্ন থাকলে করো, ক্লাসের বাইরেও করো, আমাকে মেসেজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানোই তো। আচ্ছা আমি ও স্যার একটা কথা বলুন তো, মেট্রিক স্পেসের সিগনিফিকেন্স কি? যেমন রিং করি ঠিক আছে, গ্রুপ করলাম বুঝলাম, ফিল্ড করলাম সব বুঝলাম, কিন্তু মেট্রিক স্পেসের সিগনিফিকেন্স বুঝি না। বলি বা ভালো প্রশ্ন। মেট্রিক স্পেসের সিগনিফিকেন্স এটা হচ্ছে যে আমরা তো অ্যানালিসিস জিনিসটা, ক্যালকুলাস জিনিসটা আরে ডেভেলপ করেছি। আস্তে আস্তে যখন দেখছি সেভারাল ভ্যারিয়েবল বলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে, এবং সেখানে আমাদের চেষ্টা করা হচ্ছে যে ক্যালকুলাস ইন R2 পড়ানোর, কিন্তু আমরা পড়তে গিয়ে দেখেছি যে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, যে আমরা ওখানে কি করে দুটো জিনিসের মধ্যে ডিস্টেন্সটা আমি মেজার করব, বা কন্টিনিউটি নিয়ে পুরো কথা কি করে বলতে পারবো, তারপরে ধরো সিকোয়েন্স সিরিজ, দেখো এগুলো সবই তো আসতে পারে। দেখো ভালো করে আমাদের আগের বারে যখন আমরা ওই ক্যালকুলাস ইন R2 বা ক্যালকুলাস ইন R3 পড়েছিলাম, আমাদের আলোচনা খালি সেই লিমিট কন্টিনিউটি আর ডিফারেন্সিয়াবিলিটির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল, তাই না? কিন্তু অ্যানালিসিস আমাদের আরে আমরা যেগুলো পড়েছি সবসময় দিয়ে টার্গেট থাকে যে আমরা কি করে আরো জেনারেলাইজ করতে পারি। তারপরে ধরো আরো বিভিন্ন যে স্পেস গুলো তৈরি হয়, যেখানে ধরো পয়েন্ট গুলো হচ্ছে এক একটা সিকোয়েন্স, যেখানে পয়েন্ট গুলো হচ্ছে এক একটা ফাংশন আমরা আজকে একটা করব,
তো সেখানে দুটো পয়েন্টের মধ্যে কি করে আমি ডিসটেন্স তৈরি করব, ভালো করে জিনিসটা বোঝো। ধরো সেটা বল রিয়েল নাম্বার, তো তার মধ্যে আমি বলে দিলাম mod of x minus y। কিন্তু এবার তুমি রিং এর যে কথা বললে, রিং 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 যখন আমরা পড়েছিলাম মনে আছে, আমরা একটা রিং পড়েছিলাম যে ক্লোজ ইন্টারভাল 0,1 থেকে আর যে সমস্ত ফাংশন গুলি আছে তারা একটা রিং ফর্ম করে। আরো প্রিসাইজলি বলি, যে সমস্ত কন্টিনিউয়াস ফাংশন গুলো আছে তারা একটা রিং ফর্ম করে, মনে আছে এই জিনিসটা? এবার এরা একটা মেট্রিক স্পেসও ফর্ম করে, কারণ আমাদের যদি কারো মনে হয় যে আমাদের এইটাকে নিয়ে অ্যানালিসিস তৈরি করতে হবে, এর মধ্যে সিকোয়েন্স স্টাডি করব, এর মধ্যে লিমিট স্টাডি করব, তো তখন এর মধ্যে ডিসটেন্স ফাংশন জরুরি হয়ে পড়ছে। তো সেই ডিসটেন্সটা আমরা দেবো কি করে? এটাই মেট্রিক স্পেস। আরো বলি, মেট্রিক স্পেস হচ্ছে একটা সূচনা, যাতে করে আমরা বড় হয়ে ক্যালকুলাস ইন আরএনটা আরো ভালো করে পড়তে পারি, টোপোলজিটা আমরা শুরু করতে পারি, আমরা ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা পড়তে পারি। বলে দিই, ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে একটা হট টপিক, যেটা কিনা অ্যাকচুয়ালি বলতে পারো যে লিনিয়ার অ্যালজেব্রা আর মেট্রিক স্পেসের ওখানে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে মানে বুঝো তো? হ্যাঁ, শুধু লোক খাওয়ানো মানে কিন্তু বিয়ে না। বিয়ে মানে এই দুটো লোক এখন, এই দুটো একটা লোক একটা মহিলা এখন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে, কারো কিছু গোপন থাকবে না কারো কাছ থেকে। তো ওই হচ্ছে একটা সাবজেক্ট যেখানে বেসিস নিয়েও কথা হবে, যেখানে আবার লিমিট পয়েন্ট নিয়েও কথা হবে, ওপেন সেট ক্লোজ সেট নিয়েও কথা হবে, লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়েও কথা হবে, আবার সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের কন্টিনিউটি নিয়েও প্রশ্ন উঠবে। দেখো তোমরা এরকম কথা কিন্তু শোনোনি, তোমরা একটা ফাংশনকে জেনেছো কখন লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হয়, আবার রিঅ্যানালাইসিস একটা ফাংশনকে কন্টিনিউটি দেখিয়েছো, তার কন্টিনিউটি চেক করেছো, কিন্তু ভেবে দেখোনি যে এটা কি করে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একটু ভালো করে দেখো। আমি যদি এরকম একটা ফাংশন লিখি, ধরো এই fx equal to 2x, fx equal to 2x, এফটা আমরা ডিফাইন করেছি r থেকে r। যখন তোমরা রিয়েল অ্যানালাইসিসে আছো তখন তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে আমাদের fx equal to 2x একটা কন্টিনিউয়াস ফাংশন। এটা নিয়ে কোনো সন্দেহ থাকে? বলো না। পলিনোমিয়াল। আচ্ছা, এবার বলো তো, আর তো নিজের উপর একটা ভেক্টর স্পেস তৈরি করে না? হ্যাঁ। তাহলে এবার fx equal to 2x যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে? না, বলতে পারি, কিন্তু এই দুটো আলোচনা কোনোদিন প্যারালালি হয়নি। তো ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে একটা সাবজেক্ট যেখানে এই সব জিনিস মিলেমিশে একাকার হয়ে যায়। তো অ্যাকচুয়ালি তোমাদের সেই গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে, যে একটা সাবজেক্ট পড়তে গেলে তো একটা পিছনে একটা জ্ঞান লাগে। তো এই তোমাদের যে মেট্রিক স্পেস আছে আর তোমাদের যে লিনিয়ার অ্যালজেব্রা আছে, তোমাদের এখন এগুলো তৈরি করা হচ্ছে, যে এই ছেলেটাকে এখন ডন বৈঠকমাটি তৈরি করি, তো যাতে করে সে ফাংশনাল অ্যানালাইসিস করতে পারে, কারণ ওটাই হচ্ছে তার আসল টার্গেট। পুরো এমএসসিটাতে সবথেকে আমার মানে থ্রিলিং সাবজেক্ট লাগে দুখানা, একটা টোপোলজি, একটা ফাংশনাল অ্যানালাইসিস। ওখানে রিয়েল অ্যানালাইসিসও আছে, কিন্তু রিয়েল অ্যানালাইসিসটা তখন অনেক ট্রিভিয়াল হয়ে যায়। যা কঠিন রিয়েল অ্যানালাইসিস এখন, ওখানে এমএসসি তে গিয়ে আবার যখন রিয়েল অ্যানালাইসিস পাবে তখন ওটা কারো বেশি বন্ধু মনে হবে এটা তো চিনি, এটা নিয়ে অত চাপ নেই। চাপ কোনটা নিয়ে হবে? চাপ ফাংশনাল নিয়ে হবে, চাপ মেট্রিক নিয়ে হবে। এখন তো যা পড়ছে তা মনে হচ্ছে না একটু রিঅ্যানালাইসিস করছে, তা আগের সেমিস্টারে কিছুই মনে হয় না। আগের সেমিস্টারে রিয়েল ছিল না, তার কি করা যাবে। আমি পিডি খুব ভালো পারি না, ঠিক আছে, আমি চেষ্টা করেছি যতটা যা করা যায়। আর ডিনামিক্সটা সিলেবাস এত কমিয়ে দিয়েছে না, মানে ওই যে বেসিকে প্রচুর কিছু বাকি ছিল জানিস তো, সেগুলো যা সিলেবাসে নেই পরীক্ষায় তো আসবে না সে অঙ্কগুলো। না, সেগুলো ওই যে মোশন ইন 2D, পোলার কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এগুলো তো করালোই না, মানে সিলেবাসেই নেই, তা কি করে করানো হবে? আর সেগুলো না করার ডিনামিক্স শেখা যায়? হঠাৎ করে কোনোদিনই সেন্ট্রাল অরবিট থেকে একটা সিলেবাস স্টার্ট হতে পারে না, কি করে করলো কে জানে। এত সুন্দর সুন্দর সিলেবাস করেছে আর ডিনামিক্সটাকে পুরো মেরে দিল, জানি না কেন হয়েছে এটা। আচ্ছা, আমরা বলে কেউ ডিনামিক্সে এমএসসি পড়ে কিনা
শব্দটা আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে, মানে এটা তো পরিষ্কার যে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স কিন্তু গভর্ন বাই পিওর ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি গভর্ন বাই পিওর ম্যাথমেটিক্স। অ্যাপ্লাইড কিন্তু যে কোনো টাইমে পড়ে ফেলা যায়। অ্যাপ্লাইড যে কোনো টাইমে পড়ে ফেলা যায় মানে হচ্ছে, মানে এরকম প্রচুর লোকজন আছে যারা পিওর ম্যাথমেটিক্স এমএসসি কিন্তু অ্যাপ্লাইডের কোনো বিষয়তে এমএসসি পিএইচডি করেছে, এরকম লোক পাওয়া যায়। কিন্তু এমন লোক পাওয়া যায় না যে অ্যাপ্লাইড এমএসসি করেছে পিওরে পিএইচডি করেছে, পারবেই না করতে, মানে নেক্সট টু ইম্পসিবল, একটাও লোক নেই এরকম। কিন্তু এরকম প্রচুর লোক আছে যে পিওর এমএসসি কিন্তু অ্যাপ্লাইডে পিএইচডি, কারণ অ্যাপ্লাইডটা পড়ে ফেলা যায়। আর পিওর তো যেটা যে ক্লাসে সে ক্লাসেই শিখে আসতে হবে, আর সিলেবাসটা এখন তেমনই হয়েছে। যাই হোক, চলো অনেকটা গল্প হয়েছে, তো আমরা দ্বিতীয় অঙ্কটায় যাই। দ্বিতীয় অঙ্কটা ভালো করে খেয়াল করো দ্বিতীয় অঙ্কটা আমাদের হচ্ছে মিনিমাম 1, dx y, মিনিমাম 1, dx y। তাহলে নিয়ে নি তিনটে জিনিস নিয়ে নি। লেট xyz belong to x, এবারে সো d2xy সেটা জিনিসটা কি, সেটা হচ্ছে মিনিমাম অফ 1, d of xy। এবার দেখো 1 টা নন নেগেটিভ, তোমার d of xy টা নন নেগেটিভ, তো তাহলে মিনিমামটা কি হবে? নন নেগেটিভ হবে। আমি এখানে বলবো যে অ্যাজ 1 টা নন নেগেটিভ and d of xy টা নন নেগেটিভ, তার মধ্যে মিনিমাম যেটা সেটা নন নেগেটিভ হবে, এই হচ্ছে অবস্থা। এবারে উল্টো ঘটনা, যে নাও d2xy equal to 0। তার মানে d of xy টা 0, যেহেতু 1 not equal to 0। হ্যাঁ সেটা তো অবশ্যই, মিনিমাম অফ 1, d of xy সেটা ইকুয়াল টু 0। এবার এখানে বলা হচ্ছে দেখো 1 আর d of xy এর মধ্যে যেটা মিনিমাম সেটা 0। এবার দেখো মিনিমাম তো দুজনের মধ্যে একজন হবে, আচ্ছা 1 তো 0 নয়, তাহলে 0 কে হবে? xy টা d of xy টা 0 হবে। এই লজিকটা বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা এখান থেকে কি হলো, এখান থেকে x equal to y, কারণটা কি দেবো, যে since x, d is a matrix space। x, d is a matrix space। Also যদি উল্টোটা করি, also x equal to y সেটা কি ইমপ্লাই করে, সেটা ইমপ্লাই করে d of xy equal to 0, কারণ তো ওটাই সেম কারণ। তাহলে এবার মিনিমাম অফ 1, d of xy সেটা কি হওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের মিনিমাম অফ 1, 0। 1, 0, সেটা 0 হবে। তার মানে আমাদের d2xy টা 0 হচ্ছে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, সো x equal to y if and only d2xy equal to 0। এটা হলো, এটা আমাদের 1 নাম্বার। 2 নাম্বারটাও কিচ্ছু নেই, 2 নম্বরটা কি লিখবো আমরা? 2 নম্বরটা আমরা লিখবো যে d2xy equal to minimum of 1, d of xy equal to minimum of 1, d of yx। আচ্ছা এটা কেন হবে? বাই সিমেট্রি, তাই তো? dx এর সিমেট্রি।
বাই সিমেট্রি xd এটা কত লিখবো d2 হ্যাঁ d2ix হয়ে গেল। আচ্ছা 3 নম্বরটা বলো, এটা কেউ কি বলতে চাইবে? এটা তুমি করে দাও, এটা নিয়ে ভাবিনি তো তাই বলতে পারছি না। মানে প্রথমটা নিয়ে ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা এটা করার আগে আমি একটা কথা বলে নিই, একটা কথা একটু বলে নিই, এখানে একটা খাঁচা তৈরি করি। আচ্ছা দেখো তো বাবা, এই কথাটা ধরো আলফাটা হচ্ছে মিনিমাম অফ বিটা কমা গামা। সবাই বিষয়টা বোঝো, হ্যাঁ? বিটা আর গামা নিয়ে, এগুলো সবাই রিয়েল নাম্বার, এটুকু বলে দিচ্ছি। বিটা আর গামা নিয়ে আমি একটা সেট তৈরি করেছি এবং তার মিনিমামটা হচ্ছে আলফা। কিন্তু দেখো তো এইটা কি তোমরা রাজি হও? এইটা কি তোমরা মানতে পারো যে তাহলে আলফা লেস দ্যান ইকুয়াল টু বিটা অ্যান্ড আলফা লেস দ্যান ইকুয়াল টু গামা? তোমরা কি এটা কি মানো? হ্যাঁ দাদা। সবাই মানছো তো? হ্যাঁ স্যার। ইনফিনিটি কনসেপ্ট। তাহলে এবার এই যে আমাদের d2xy, সেটা যে আমাদের মিনিমাম অফ 1, d of xy, এই যে ব্যাপারটা, তার মানে এটা আমি এরকম দেখালে হবে d2xy less than equal to 1 and d2xy less than equal to d of xy। হ্যাঁ মানে আমি এটা জানতে চাইছি যে এটা আমি যদি কোথাও ইউজ করে ফেলি এই এই এটা ব্যাপারটা। আগের দিন তুমি ইউজ করেছিলে যখন, তখন বলেছিলে দাদা ওই একটা প্রুফে মিনিমাম দিয়ে। আচ্ছা তাই মনে পড়ছে না তো। তাহলে আমি 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 তাহলে এইটা যদি, এই দুটো যদি সত্যি ধরে নিই, তাহলে আমাদের এই দুটো সত্য। দাদা ওই তুমি আগের দিন যে প্রুফটা করেছিলে না, d of xy equal to minimum of mod x1 minus y1 mod x2 minus y2। ওটা মিনিমাম না ম্যাক্সিমাম ছিল বোধহয়। না, একটা মিনিমাম করিয়েছে দাদা ওটা। মিনিমামটা দেখিয়েছিলাম যে মিনিমামটা ম্যাট্রিক্স স্পেস হচ্ছে না, ম্যাট্রিক্স স্পেস হচ্ছে না। ম্যাক্সিমামের জন্য কি বলা যায় বলতো? যদি এখন এমনটা হয় যে আলফা ইকুয়াল টু ম্যাক্স অফ বিটা কমা গামা, তাহলে তখন ওটা হয়ে যায় আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বিটা অ্যান্ড আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু গামা। উল্টো জিনিস হয়ে যায়। তাহলে এই ব্যাপারটাই সবাই রাজি, তাই তো? ঠিক আছে, রাজি যখন, আমি একটুখানি তোমাদেরকে বলবো যে তোমরা ওই ডিসক্রিট মেট্রিক স্পেসের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা দেখিয়েছিলাম সেটা একবার একটু ভিজিট করে এসো, একটিবার একটু ভিজিট করে এসো। ওখান থেকে বুদ্ধি নিয়ে আমি কেস 1 আর কেস 2 তৈরি করব। কেস 1 আর কেস 2। আর আমি এটা লিখে রাখি যে it is clear that d1 xy, sorry d1 না, d2 তাই না, d2 xy less than equal to 1 and d2 xy less than equal to p of xy। তো এইটাকে নাম দিলাম আমি স্টার আর এইটাকে আমি নাম দিলাম হ্যাশ। এটা কিন্তু কেস 1 এর মধ্যে না, এটা 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 আগের লেখা। এটা কেস 1টা আমি একটু নামিয়ে লিখতে পারি নাকি? কেস 1টা একটু নামিয়ে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি।
এই তোমরা বলো ঠিক আছে কিনা। It is clear that d2xy less than equal to 1 and d2xy less than equal to d2xy মানে d of xy, এই দুটো কথা লিখে রেখেছি আমি। এমা লোকজন সারা শব্দ করছে না তো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তা দেখো আমি লিখছি, if at least one of, আগের দিনও বোধহয় এরকম একটা জিনিস লিখিয়েছিলাম, তো খেয়াল করতো, if at least one of d2xy and d2xy না, ওটা আমি দেবো d2xz, if at least one of d2xz and d2zy is equal to 1, is equal to 1, then মানে এখানে বলছে যে d2xz আর d2zy এর মধ্যে যদি অন্ততপক্ষে একজন 1 হয়ে যায়, একজন অন্ততপক্ষে একজন 1 হওয়া মানে কি, একজন 1 অথবা দুজন 1, কথাটা ঠিক বলছি তো আমি? হ্যাঁ স্যার, হ্যাঁ একজন হতে পারে, দুজনই হতে পারে, সর্বাধিক দুজন নইলে একজন। তাহলে এই যে d2xz প্লাস d2zy, আচ্ছা আমার লেখা বোঝা যাচ্ছে তো নাকি বড্ড ছোট হয়ে গেছে? হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে। ঠিক আছে ঠিক আমি আছে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, d2xz প্লাস d2zy এই যোগফলটা দুটো ভ্যালু, একটা 1 হতে পারে, একটা 2 হতে পারে, একটা 1 হতে পারে, একটা 2 হতে পারে। তো দুটো জিনিস মিলিয়ে বুঝতে পারছি যে এই ভ্যালুটা মিনিমাম কিন্তু 1 হচ্ছে, আর তাই যদি হয় তাহলে তো আমি এখানে এটা লিখতেই পারি, আর ব্র্যাকেটে লিখে দিচ্ছি ইউজিং, কোনটা ইউজ করলাম এখানে, স্টারটা ইউজ করছি, ইউজিং স্টার ইউজ করেছি। ব্যাস ঠিক আছে না বিষয়টা? এবার দেখো, if at least one of them is equal to 1, তাহলে তার ঠিক একদম কমপ্লিমেন্টারি ব্যাপারটা কি হতে পারে? কমপ্লিমেন্টারি ব্যাপারটা হবে if d2xz is not equal to 1 and d2zy is not equal to 1, তাই ঠিক তো? then the not equal to 1 যদি মানে হয়, d2xz মানে d2 জিনিসটা তৈরি কিরকম করে হয়েছে? মিনিমাম অফ 1 আর dxy এইটা, তাহলে যদি 1 না হয় তাহলে d অফ মিনিমাম অফ dxy হবে, মানে d অফ xy এর ভ্যালুটা যেটাই হবে সেটাই হবে ওটার ভ্যালু। এইটাই হচ্ছে কথা। তাহলে d2xz equal to actually d of xz and d2zy সেটা হচ্ছে আমাদের d of zy, ঠিক? সো তাহলে দেখো এই আমাদের, ও স্যার বলছি যে একের থেকে ছোট কোথায় লেখা আছে এটা? মানে d2 অফ xz টা মিনিমাম নিচ্ছে 1 আর এর মধ্যে, তার জন্য হচ্ছে d অফ xz,
d2 of x যেটা সেটা ওটা বাবা d of x তো হচ্ছে এই কারণে ও বাবু দাঁড়া 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 কথা তো বলবি আরে লিঙ্ক ধরে বল কোন জায়গাটায় প্রশ্ন করছিস বল এবার বল কোন এই জায়গাটা লাইনটা দেন d2 of xz equals to d of xz আর d2 of zy equals to d of zy হ্যাঁ এই লাইনটা করতে লিখলাম আমি কটা কেস করেছি দুটো দুটো আচ্ছা কেস কি করে করতে হয় এটা তো একটা বেসিক ব্যাপার কি করে করতে হয় বলতো প্রুফটা মানে একটা 1 নিলাম না সেটা দেখবি সবসময়তে আমরা ম্যাথমেটিক্সে যখন কেস করি তখন কেস 1 এ যদি আমি বলি পি স্টেটমেন্টটা তো কেস 2 তে হয় কার্ল পি এটা জানিস তো ছোটবেলার জিনিস এবার ধর কেউ বলল যে পিটা একটা বেশ কম্পাউন্ড একটা স্টেটমেন্ট কিরকম কম্পাউন্ড স্টেটমেন্ট এরকম যে পিটা হচ্ছে এই জিনিসটা যে পি ট্রিপল ইকুয়াল অ্যাকচুয়ালি হচ্ছে এস এটা ইউনিয়নই বলতে পারি আমরা লজিকের ভাষাতে কিন্তু ইউনিয়নটা কেমন করে দেয় ভি নয় কিন্তু ওটা হ্যাঁ এই তাহলে এবার তুই বলতো আমাদের কার্ল পিটা কি হবে তাহলে এস ইউনিয়ন হ্যাঁ একদম এটার কমপ্লিমেন্ট হবে হ্যাঁ তার মানে হচ্ছে এই জিনিসটা এই কার্লেস ইন্টারসেকশন কার্ল টি তোকে একদম কেস করা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এবার দেখ তাহলে এই যে আমাদের পি এস ইউনিয়ন টি আমি এটা প্রথমটা মানে কি ধরেছি হ্যাঁ এটা মধ্যে অন্ততপক্ষে একজন ওয়ান হবে তার মানে তাই এই জিনিসটা অন্ততপক্ষে তাহলে এবার কেস টুটা কি হবে কেস টুটা হবে পি এর উল্টো দুটোই নন এক হতে পারবে না দুটোই এক হতে পারবে না ওই জন্য তো আমি লিখেছি দুটোই এক। ঠিক আছে এই অ্যানালিসিসের মধ্যে কিন্তু লজিকও আসবে লজিক ও কিরকম বলতো লজিকটাকে দেখা যায় না ও মানে তোকে পেছন থেকে তোকে ব্যাকআপ দিচ্ছে লোকে বন্দুক দেখে আসলে গুলি গিয়ে কিন্তু গায়ে ফোটে তো অ্যানালিসিস দেখা যায় আর লজিক কিন্তু অ্যাকচুয়ালি গুলিটা আচ্ছা না মানে ওইটা আমি বলছি না মানে মানে যেটা ডেফিনেশন দেয়া ছিল d2 of xy মিনিমাম অফ 1 d of xy হ্যাঁ ঠিক আছে তো এটা তো আমি যখন d of xz লিখছি যখন সেটা 1 হচ্ছে না তো 1 এর থেকে বড় হচ্ছে না সেটা কোথায় বললাম ব্যাপার হচ্ছে কি যে আমাদের দুটো সম্ভাবনা আছে একটা হচ্ছে 1 হতে পারে আর একটা d of yx হতে পারে এবার যদি কেউ বলে দেয় যে 1টা হচ্ছেই না আচ্ছা তাহলে কি হতে পারে মানে ধর এমনটা হচ্ছে যে তুই যে পরীক্ষায় নাম্বারটা পেয়েছিস সেটা হচ্ছে 40 আর 50 এর মিনিমাম এরকম একটা কায়দা করে আমাকে একজন বলেছে যে ও না পরীক্ষায় 40 আর 50 এর মধ্যে যেটা মিনিমাম সে নাম্বারটা পেয়েছে তাহলে কিন্তু ক্যালকুলেট করে নেওয়া খুব সহজ যে তুই 40ই পেয়েছিস আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার একটা কথা এটা এবার ধর এরকম করে কেউ বললো যে যে এই কিরকম উদাহরণটা দিতে পারি যে এবার ধর x আর y হ্যাঁ এবার x আর y x টাকে তুই জানিস x টা হচ্ছে ধর x টা হচ্ছে 50 আর y টা তুই জানিসই না ভালো করে বোঝ x টা হচ্ছে 50 আর y টা তুই জানিসই না তাদের মিনিমাম তুই নিচ্ছিস তুই বার করতে পারছিস না কিন্তু হ্যাঁ এবার ধর কেউ একটা এলো এসে বললো এই মিনিমামটা 10 এসছে রে এবার তুই ভাবছিস আচ্ছা তাহলে 50 আর x তাদের মিনিমাম 10 এসছে তো মিনিমামটা তো কোনোভাবেই 50 হচ্ছে না আচ্ছা তার মানে এক্সট্রা 10 তাহলে extra 10 এইটা বলছি তো মিনিমাম কি বলতো দুটো জিনিসের মিনিমাম হয় আমি হব নয় তুমি হবে
হয় প্রথম জন হবে না দ্বিতীয় জন হবে, কিন্তু যেখানে আমি বুঝতেই পারছি যে প্রথম জন হচ্ছে না, তাহলে তো দ্বিতীয় জন তো হচ্ছেই। আচ্ছা, মানে ওই উল্টো হবে ব্যাপারটা বুঝছি, মানে এটা না হলে দ্বিতীয় তাহলে জন ওটা ছাড়া তো কোনো উপায় নেই আর। উপায় নেই, আর ওটা হতেই হবে, ঠিক। মানে 2 আর 3 এর মিনিমাম তো আর 1 হবে না, 2 আর 3 এর হ্যাঁ মিনিমাম তো 2 হবে। তো x আর y এর মিনিমাম কে হতে পারে? x হতে পারে আর y হতে পারে। হ্যাঁ দেখবি ম্যাক্সিমাম আর মিনিমাম এই দুটো জিনিসের না একটা অদ্ভুত কায়দা করে লেখা হয়, আমি তোকে বলি দেখ। এটা এই কায়দাটা তোরা রিঅ্যানালাইসিস বইতে দেখে থাকবি, দেখবি এই যে ম্যাক্সিমাম তোর দেখে জিনিসটা পছন্দ হবে। ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই সেটা এইভাবে লেখে, খেয়াল করবি, x প্লাস ওয়াই প্লাস মড অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। ভেবে দেখ বিষয়টা। আর মিনিমাম অফ এক্স ওয়াই সেটা হয় এরকমটা যে এক্স প্লাস ওয়াই মাইনাস মড অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। একটু ভেবে দেখ জিনিসটা আমি কি বলছি, একটু মিলিয়ে নে না, একটু মেট্রিক স্পেস স্টপ থাক, একটু আমরা অ্যানালিসিসে আসি। আমাদের মেট্রিক স্পেস পড়া না মূল শর্তই এইটা, আমরা কতটা ভালো অ্যানালিসিসকে গ্রহণ করতে পেরেছি বা এখনো পারছি। প্রুফটাই পরে যাবো, আগে এই জিনিসটা দেখ। এইটা হচ্ছে আমাদের ম্যাক্স আর মিনের ডেফিনেশন। এবার ধর এই এক্স আর ওয়াই এর মধ্যে কেউ তো ম্যাক্স আসবে। আচ্ছা আমি তর্কের ক্ষেত্রে ধরে নিই যে এক্সটা ম্যাক্স আসবে, তার মানে এক্স বড় ওয়াই ছোট, তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই কি আসে? এক্স মাইনাস ওয়াই আসে। তাহলে দেখ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x হচ্ছে, দেখ অ্যামাউন্টটা কিন্তু x হয়ে যাচ্ছে। এবার কেউ যদি বলে না না ম্যাক্সিমামটা y আসার কথা ছিল, তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে, দেখ তখন মড অফ এক্স মাইনাস ওয়াই কি লিখবো? y মাইনাস এক্স। সেই একইভাবে মিনিমামটাও তাই। তো এই যে আমি যেটা বলছি মিনিমাম, তো এটা এইভাবে যাচাই করতে পারিস। তার কেউ বলছে যে আমাদের এটা মিনিমামটা আমাদের y এসছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের x প্লাস ওয়াই, এই জিনিসটা ইকুয়াল টু 2y এসছে, তাহলে আমাদের x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা একটা করে y তো কমে যাবে, হ্যাঁ একটা করে y তো কমে যাবে, এটা আমাদের y। তাহলে দেখো ফাইনালি কি আসছে? ফাইনালি আসছে আমাদের মড অফ এক্স মাইনাস ওয়াই, এটার মানে কিন্তু এক্স মাইনাস ওয়াই। দেখো মিলে যাচ্ছে, তুমি তো ওয়াইটাকে মিনিমাম নিয়েছো, ওয়াই মিনিমাম মানে কি এক্সটাই ম্যাক্স। যাক ঠিক আছে, এগুলো মুছি, এগুলো তো পুরোনো জিনিস। আচ্ছা বলো ব্যাপারটা বোঝা গেল কিনা ম্যাক্স, ওই যেটা আমরা বলছি যে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। স্যার আর কতক্ষণ ক্লাস করবে? আমার ফোনের চার্জ বেশি নেই। এই শেষ করে দেবো, আচ্ছা শেষ করে দেবো। আচ্ছা তাহলে তাহলে জিনিসটা হচ্ছে যে ডি অফ এক্স জেড, ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, এই যে ব্যাপারটা মানে কি? এই ব্যাপারটা তো হচ্ছে ডি অফ এক্স ওয়াই, এমনটা নয় কি? ঠিক না? হ্যাঁ স্যার। তা আমি এটা কি বলবো? এটা হচ্ছে আমাদের বাই triangle inequality in x, d, তাই তো? এবার ব্যাপার হচ্ছে যে
আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন লিখতে পারি, দেখো এই d of x z এর জায়গায় আমি লিখে দেব d2 xz, আর d of z এর জায়গায় আমি লিখে দেব d2zy। আর দেখো না, এই d of xy এই জায়গাটা আমি লিখে দিচ্ছি d2xy, সেটা আমি এই এখানটাতেও লিখতে পারি যে d2xy। কেন লিখতে পারি এটা? এটা আমি বলবো ইউজিং হ্যাশ, এটা ইউজিং হ্যাশ, তাই না? এটা বলবো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইন x, d এন্ড এই হ্যাশে যে কথাটা লেখা আছে, একটা স্টার ইউজ হলো, একটা হ্যাশ ইউজ হলো। আর এটাকেও একটা নাম দেওয়া যেতে পারে, এইগুলোকে নাম দেওয়া যেতে পারে। ধরো আমি কি নাম দিলাম, এখনো পর্যন্ত কোনো নাম টাম দিয়েছি কাউকে? ধরো এটাকে নাম দিয়ে দিলাম এ, এটাকে নাম দিয়ে দিলাম এ। দুখানা জিনিস ইউজ হয়েছে, আমি বললাম বাই এ। এই বলো গো, কার কি সমস্যা? ঠিক আছে না? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। কেসটা একটু বড় হলো। Combining case 1 and case 2, we get দুখানাতেই তো একই জিনিস উৎপাদন হয়েছে, d2xy is less than equal to d2। হ্যাঁ, তবে এই প্রুফগুলো বাড়িতে পড়তে বসার সময়তেও যদি সমস্যা করে, নিজে নিজে একবার হাতে করে করার চেষ্টা করো, তারপরে যদি না হয় তৎক্ষণাৎ আমাকে জানিও যে পারছি না করতে, অসুবিধা হচ্ছে। ঠিক আছে? তো কম্বাইনিং কেস 1 and কেস 2 গেট এই জিনিসটা। তাহলে এখন দেখি কি প্রুফ হয়ে গেল। তাহলে সো x, d2 is a matrix space। আচ্ছা, হোমওয়ার্ক দেব, সেটা কত নম্বর এক্সারসাইজ হওয়ার কথা? এটা কত নম্বর হবে? এটা 12 হবে, 12 থেকে হোমওয়ার্ক হবে। আচ্ছা, এটা 11 হচ্ছে, হ্যাঁ 12। দাদা একটু উপরে নেবে তো দাদা, একটা লাইন লিখতে পারি না? সায়ন্তনের তো চার্জ শেষ হয়ে আসছে, ওই জন্য তার ঠিক আছে। হ্যাঁ তুমি লিখো, হবে দেখে নিয়েছি। আচ্ছা, let x be a non-empty set and d1, d2 be two matrix on x. Let x be a non-empty set and d1, d2 be two matrix on x. এবারে বলছি, we define d star xy equal to d1xy plus d2xy and d hash xy equal to max of d1xy plus, আচ্ছা ওটা তো অবশ্যই প্লাস নয়, ওটা কমা হবে,
এখানে বলবো যে so that x comma d star and x comma d hash are two metric spaces. তো এটা হোমওয়ার্ক দি নাকি? হ্যাঁ যা কাজকর্ম হয়েছে এটা এতদিনে দেখাতে পারার কথা। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজ এই অবধি রাখি। ঠিক আছে, এবার বলো আজকে টোটালি কোনো প্রশ্ন করবে? না দাদা কোশ্চেন নেই তো কোনো কোশ্চেন নেই। না স্যার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, স্টপ করলাম তাহলে। হ্যাঁ কবে হবে স্যার?